আসসালামু আলাইকুম ইমরান। তো তোমাদেরকে আবারও স্বাগতম আমার নতুন আরেকটি লেকচার ভিডিওতে। তো আজকে আমরা শুরু করব অ্যালগরিদম। তো অ্যালগরিদম জিনিসটা কি? তো অ্যালগরিদম জিনিসটা হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রসিডিউর ফলো করে কোনো একটা প্রবলেমকে সলভ করা। তো এইটাই মূলত হচ্ছে অ্যালগরিদম। এখন তোমাকে এটা যদি আমি একটি সহজ উদাহরণের মাধ্যমে বুঝাই, তো ধরো তুমি হচ্ছে চা বানাবে। তো এর জন্য কি তোমাকে কিছু দিক নির্দেশনা বা হচ্ছে তোমাকে কতগুলা স্টেপ ফলো করতে হবে। প্রথমে তুমি হচ্ছে পানি গরম করবে, এরপর হচ্ছে চায়ের লিকার দিবে, চিনি দিবে, এরপর হচ্ছে কাপে ঢালবে, এরপর হচ্ছে খাবে। তো এই যে আমাদের স্টেপগুলো আমরা ফলো করলাম স্টেপ বাই স্টেপ একটার পরে একটা, আমরা কিন্তু প্রথমেই কাপে চা ঢালি নেই, আমরা প্রথমে পানিটা বয়ল করে নিছি। তো এর জন্য আমাদের স্টেপ বাই স্টেপ একটি প্রসিডিউরের মাধ্যমে কোনো সমস্যার যে সমাধান, এইটাকে হচ্ছে মূলত অ্যালগরিদম। তো দেখো এই জায়গায় বলা হয়েছে যে সমস্যার সমাধানের যুক্তিসম্মত ও পর্যায়ক্রমিক ধারণা বর্ণনাকে অ্যালগরিদম বলা হয়ে থাকে। বলা হয়ে থাকে অ্যালগরিদম শব্দটি এসেছে মুসলিম গণিতবিদ মুসা আল খারিজমির নাম থেকে। সমস্যাকে পর্যায়ক্রমে ছোট ছোট ভাগ করে তার সমাধানের উদ্দেশ্যে একজন প্রোগ্রামার অ্যালগরিদম রচনা করে থাকেন। অ্যালগরিদম যে কোনো প্রোগ্রামিং এর গুরুত্বপূর্ণ অংশ। প্রোগ্রাম কোনো ধারাবাহিকতা কাজ করবে, অ্যালগরিদম সেটি নির্ধারণ করে থাকে। তো অ্যালগরিদমটা তোমার কখন প্রয়োজন বা কিভাবে আমরা অ্যালগরিদমটা ইউজ করব? তো তুমি যদি কোনো প্রোগ্রাম রচনা করতে চাও, তো প্রথমেই তোমাকে একটি খাতা কলমের মাধ্যমে, খাতা নিবে, একটি কলম নিবে, এরপরে আমাদের ওই প্রোগ্রামের যে প্রবলেমটা ছিল ওইটার এগেনস্টে আমাদের একটি অ্যালগরিদম রচনা করতে হবে, যে স্টেপের মাধ্যমে কোন কোন স্টেপের মাধ্যমে বা কোন কোন ছোট ছোট প্রবলেমের মাধ্যমে আমরা আমাদের যে বিগার যে প্রবলেমটা আছে ওইটাকে আমরা সমাধান করতে পারবো। তো এর জন্য আমাদের অ্যালগরিদমটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রোগ্রাম সলভের ক্ষেত্রে। তো দেখো অ্যালগরিদমের লিখনের কিছু সুবিধা রয়েছে। সহজ ও পরিচ্ছন্ন প্রোগ্রাম রচনায় অ্যালগরিদম লিখন বিশেষভাবে সহায়তা করে থাকে। সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বুঝতে সহায়তা করে এবং প্রোগ্রামের ভুল নির্ণয়ের সহায়তা করে। প্রোগ্রাম পরিবর্তন, পরিবর্ধন বা ডিবাগিং এর ক্ষেত্রেও খুব সহায়তা করে থাকে। সহজে ও সংক্ষেপে জটিল প্রোগ্রাম লিখতে সহায়তা করে, ইত্যাদি ইত্যাদি। তো অ্যালগরিদম আমাদের প্রোগ্রাম রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি অংশ। অবশ্যই আমাদেরকে প্রোগ্রাম সলভ করার আগে বা কোনো প্রবলেম সলভ করার আগে অবশ্যই আমাদেরকে অ্যালগরিদম বিষয়টা মাথায় রাখতে হবে এবং অ্যালগরিদমটা আমাদের প্রথমেই লিখে নিতে হবে। এখন যদি তোমাকে আমি একটি উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে দেখো আমরা একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে অ্যালগরিদমটা আছে ওইটা আমরা এই জায়গায় লিখতে পারি। তো অ্যালগরিদম লেখার কিছু রুলস রয়েছে, এর মধ্যে আমি যদি দেখাই তোমাদেরকে, প্রথমেই তুমি যদি দেখো আমাদের যে আহ, আহ, ধাপ মানে স্টেপ, আমাদের স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 এবং 5। তো এইভাবে স্টেপ স্টেপ মাধ্যমে আমরা অ্যালগরিদম লিখে থাকি। এটা হচ্ছে মূলত অ্যালগরিদম লেখার একটা স্ট্রাকচার। তবে তুমি যে কোনো একটা ফলো করতে পারো, তবে এইভাবে লিখলে অ্যালগরিদমটা আর কি সুন্দর হয়, বুঝতে সুবিধা হয়। তো প্রথমে আমাদের কি আমরা শুরু করতে হবে অবশ্যই, এর জন্য আমাদের স্টেপ 1 আমরা স্টার্টিং করব বা শুরু করব। এরপর ত্রিভুজের ভূমি উচ্চতার মান গ্রহণ করব। তার মানে কি শুরু করার পরে আমাদের হচ্ছে ত্রিভুজের ভূমি এবং উচ্চতার যে মানটা আছে ওইটা আমাদেরকে নিয়ে নিতে হবে। এটা হচ্ছে আমাদের স্টেপ 2। এরপর যদি আমরা ধাপ 3 নাম্বার ধাপে যাই, তখন আমরা কি করব, ত্রিভুজ ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা আছে, যে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, এই সূত্রটা ব্যবহার করব। এবং এই যে ভূমি এবং উচ্চতা আমরা যে নিলাম ইনপুট হিসেবে, ওইটা আমরা এই সূত্রের মাধ্যমে দেব। এবং 4 নাম্বার স্টেপে ত্রিভুজের ক্ষেত্রফল প্রদর্শন করব বা আউটপুটটা আমরা প্রদর্শন করব, এবং পরবর্তীতে কি আমরা প্রোগ্রামটা ইন করে দেব। তো এইটা হচ্ছে আমাদের স্টেপ বাই স্টেপ একটি প্রোগ্রাম বা প্রবলেমকে সলভ করার যে মাধ্যম, অ্যালগরিদমের মাধ্যম, এটার একটি ছোট্ট উদাহরণ। এর পরবর্তী লেকচারে আমরা দেখব যে ফ্লো চার্ট। ফ্লো চার্টটা কি? ফ্লো চার্টটা হচ্ছে যে চিত্রভিত্তিক পদ্ধতিতে বিশেষ কতগুলো চিহ্নের সাহায্যে কোনো একটি নির্দিষ্ট সমস্যার সমাধান করা হয়ে থাকে, তাকে ফ্লো চার্ট বলা হয়ে থাকে। তো আমরা অ্যালগরিদম হচ্ছে আমরা লিখতে পারি বিভিন্ন লিখার মাধ্যমে, ধাপ 1 2 3 করে এভাবে আমরা আমরা একটা সমস্যার সমাধান করে থাকি। কিন্তু আমরা যদি ফ্লো চার্টটা নির্ণয় করতে চাই বা ফ্লো চার্ট বের করতে চাই কোনো একটি সমস্যার, তাহলে আমাদের বিভিন্ন ধরনের প্রতীক ব্যবহার করতে হয়। তো এর মধ্যে আমাদের রয়েছে যে আয়তাকার যে বক্সটি তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের প্রক্রিয়াকরণ বক্স। এরপরে রয়েছে ইনপুট বা আউটপুট প্রদর্শনের জন্য এই বক্সটি। এরপরে আমাদের যে আহ, শুরু বা শেষের জন্য আমাদের হচ্ছে এই বক্সটি। এবং আমাদের যে সার্কেল আকৃতির যে বক্সটি রয়েছে, এটি হচ্ছে আমাদের সংযোগ।
এরপরে আমাদের যে সিদ্ধান্ত আমরা নিব বা ডিসিশন আমরা নিব, এটার জন্য আমাদের সিদ্ধান্তর যে ডায়মন্ড শেপের বক্সটা রয়েছে, এটা আমরা নিয়ে কাজ করতে হবে। এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত নেওয়ার বক্স। ঠিক আছে? এর পরবর্তীতে আমি যদি তোমাকে একটি ফ্লো চার্ট এবং একটি অ্যালগরিদমে ২ টার পাশাপাশি একটা উদাহরণ দেখাই, তাহলে তুমি দেখতে পারো যে উদাহরণ নাম্বার বলা হয়েছে যে ৫ টি সংখ্যা যোগ করা অ্যালগরিদম ও ফ্লো চার্ট। তো ১ম এ আমি যদি এটার অ্যালগরিদমটা লিখি, তাহলে হবে এরকম যে ধাপ ১ শুরু করলাম, সংখ্যা ৫ টি নিলাম, এরপরে ৫ টি সংখ্যা যোগ করলাম এবং যোগগুলো পিন করে দিলাম বা ছাপিয়ে দিলাম, আউটপুট হিসেবে দেখালাম। তো এটা হচ্ছে আমাদের অ্যালগরিদম। এখন আমরা যদি এদিকে তাকাই, তো এরপর হচ্ছে আমাদের ফ্লো চার্ট। তো ফ্লো চার্টে আমরা প্রথমে কি করব, এই যে স্টার্ট করব, এই যে এই গোলাকার যে বক্সটা আছে এটা হচ্ছে আমাদের স্টার্টের। এরপরে হচ্ছে আমাদের ইনপুট নেওয়ার জন্য এইটা, এরপরে আমাদের হচ্ছে প্রক্রিয়াকরণের জন্য এইটা, এরপরে আমাদের হচ্ছে আউটপুট প্রিন্ট করার জন্য এইটা, এবং সর্বশেষে আমাদের স্টপ। এবং এগুলা কিন্তু আমাদের ফাঁকা রাখতে চলবে না। এর মাঝে আমাদের যে অ্যারো সাইনটা আছে, এই যে এরকম যে অ্যারো সাইনটা, এরকম অ্যারো সাইনগুলা দিতে হবে, তাহলে আমাদের বুঝাবে যে স্টেপ বুঝাবে। ধরো এটা হচ্ছে ১ নাম্বার স্টেপ, এটা ২, এটা ৩, এটা হচ্ছে আমাদের ৪ নাম্বার স্টেপ। তো এইভাবে আমাদের প্রোগ্রামগুলো সলভ করার চেষ্টা করতে হবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে সি প্রোগ্রামিং এর কিছু ইতিহাস বা কিভাবে আমাদের সি প্রোগ্রামটি আসলো, এটা আমাদের এতটা ইম্পর্টেন্ট না, কিন্তু আমাদের সি প্রোগ্রামকে ভালোভাবে বোঝার জন্য বা এর ইতিহাসটা জানার জন্য হলেও আমাদের কিছু পড়তে হবে। তো সি একটি প্রসিডিউরাল প্রোগ্রাম ভাষা। তো প্রসিডিউরাল প্রোগ্রাম ভাষা বলতে আমরা হচ্ছে কি বুঝি? প্রসিডিউরাল হচ্ছে স্টেপ বাই স্টেপ আমাদের কিছু ফলো করে এই প্রোগ্রাম বা সি প্রোগ্রামটি লিখতে হয়। এর জন্য একটি প্রসিডিউরাল ভাষা। তবে এইটাই আমাদের মূল কথা নয়, কিন্তু এটার বিভিন্ন ধরনের বিষয়াদি আছে যেটা আমাদের এতটা ইম্পর্টেন্ট না। তো এর পরবর্তীতে যদি আমরা দেখি যে সি নামটা এসেছে মার্টিন রিচার্ড এর যে উদ্ভাবন যে বিসিএল বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এ ভাষা থেকে, যা মূলত ক্যামব্রিজ ইউনিভার্সিটির রিসার্চ ওরিয়েন্টেড কাজে ব্যবহৃত হতো। এবং ১৯৭০ সালে ডেনিস রিচি, ১৯৪১ সালের ৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের AT&T বেল ল্যাবরেটরিতে ডেনিস রিচি ইউনিক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করে সি ভাষা উদ্ভাবন করে থাকেন। তাহলে এই যে ডেনিস রিচি ব্যক্তিটা আছে, এইটা আমাদের একটি ইউনিভার্সিটির যে আমাদের ল্যাবরেটরি আছে, ওইটা ইউনিক্স অপারেটিং সিস্টেমে আমাদের এই সি ভাষাটা উদ্ভাবন করে থাকেন, এবং এটাকে তিনি নাম দেন দ্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং দ্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বইটি প্রকাশের মাধ্যমে আমাদের সি ভাষাটা অনেক ফেমাস হয়ে যায়, এবং তখন যারা প্রোগ্রামার আছে তখন এটাকে অনেক লাভ করা শুরু করে দেয়। এরপরে আমাদের সি এবং সি প্লাস প্লাস সম্পর্কে কিছু ধারণা নিতে হবে, যেহেতু দুইটার নামই সিমিলার প্রায় এবং দুইটা দেখতেও প্রায় সিমিলার, কিন্তু দুইটার কার্যকলাপও সেম, কিন্তু কিছু কিছু আমাদের সিনট্যাক্সগত বিষয় রয়েছে এবং কিছু একটু বোঝার বিষয় আছে। যেরকম আমাদের সি এবং সি প্লাস প্লাস যে ফিচারগুলো আছে, এগুলার কিছু কিছু অংশ আমাদের সি এবং সি প্লাস প্লাসে কমন, এবং সি প্লাস প্লাস এটা মূলত হচ্ছে আমাদের ওওপিএস মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটি অংশ সি প্লাস প্লাস, কিন্তু আমাদের সি দিয়ে ওটা আমাদের ওওপি না, বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করা যায় না। তো এটা হচ্ছে আমাদের যে কম্পারিজনটা দেখাইছে যে কি কি ফিচার আমরা ইউজ করি সিতে এবং সি প্লাস প্লাসে কি কি ইউজ করি, কিছু কমন শেয়ার অংশ রয়েছে। তো এটা হচ্ছে সি এবং সি প্লাস প্লাসের মধ্যে কিছু বৈশিষ্ট্য। তো সি ভাষাটি আমরা যে ব্যবহার করি, তো এর কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং এটা কোন কোন কাজে লাগে বা কোন কোন বিষয়ে আমরা সি প্রোগ্রামিংটা ব্যবহৃত হয়ে থাকে। তো তুমি যদি দেখতে চাও তাহলে দেখতে পারো যে বর্তমানে প্রচলিত কম্পাইলার অপারেটিং সিস্টেমের শতকরা ৯০% সি ভাষায় রচিত। এই যে আমাদের যে কম্পাইলারগুলো রয়েছে, যেমন কোড ব্লক সহ বিভিন্ন ধরনের কম্পাইলার, তো এইগুলা মূলত হচ্ছে আমাদের সি ভাষা বা সি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে রচনা করে মানে হয়েছে। তো দেখো বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম, ল্যাঙ্গুয়েজ কম্পাইলার, ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার, ডাটাবেস, টেক্সট এডিটর, কম্পিউটার গেমস, কম্পিউটার ভাইরাস এবং অ্যান্টিভাইরাস, ইউটিলিটিস এবং নেটওয়ার্ক ড্রাইভার সহ বিভিন্ন ধরনের যে সিস্টেমগুলো আছে, এগুলো মূলত আমাদের সি প্রোগ্রামের মাধ্যমে লেখা হয়েছে।
তো আমরা একটা ইন্টারেস্টিং বিষয় জানবো যে সি কেন আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে। তো সি কেন আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে, দেখো যে সি একটি মধ্যস্তরের ভাষা, এই ভাষায় উচ্চতর ভাষার সুবিধা পাওয়া যায়, আবার নিম্নস্তরের ভাষায় সমগ্র প্রোগ্রাম রচনা করা যায়। তো একজন প্রোগ্রামার যদি সি ভাষা দিয়ে শুরু করে তাহলে ও একদম কম্পিউটারের যে মেমোরি থেকে শুরু করে একদম ইচ অ্যান্ড এভরিথিং বিষয়ও জানতে পারে। তো এর জন্যই সি কে মাদার অফ অল ল্যাঙ্গুয়েজ বলা হয়। তো সি ল্যাঙ্গুয়েজ যদি কেউ একদম প্রপারভাবে শিখতে পারে তাহলে তার অন্য কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে আর কোনো বাধা থাকবে না। ঠিক আছে? তো এইটাই মূলত আমাদের সি কে কেন মাদার অফ ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে সেইটাই। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী লেকচার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ দিয়ে আজকে শেষ করছি আমাদের লেকচার ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান।